এই কাহিনীর শুরু হয় মরক্কোর দক্ষিণে অবস্থিত একটি মরুভূমি থেকে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত শুকনো পাহাড়ি এলাকা এবং বালু দেখা যায়। এই শুকনো এবং অনুর্বর মরুভূমিতে একটি অনেক বড় রেভ পার্টি চলছে। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছে, যারা মিউজিকের তালে নাচছে। এই মানুষের মধ্যে সব ধরনের লোক আছে, কেউ অদ্ভুত পোশাকে, আবার কেউ নেশাগ্রস্ত অবস্থায়। এই ভিড়ের মাঝে আমাদের দুজন মানুষকে দেখা যায়, যারা বাকিদের থেকে একদম আলাদা লাগছে, যাদের নাম লুইস এবং স্টেবিন। এই দুজন বাবা ছেলে। লুইসের চেহারায় দুশ্চিন্তার ছাপ এবং সে কোনো পার্টির মেজাজে নেই। লুইসের হাতে কিছু পোস্টার আছে, সে প্রতিটি পথচারীকে সেই পোস্টার দেখায় এবং জিজ্ঞেস করে যে তারা কি এই মেয়েটিকে দেখেছে। মূলত পোস্টারে যে মেয়েটির ছবি আছে তার নাম মায়ার, যে লুইসের মেয়ে এবং স্টেবিনের বড় বোন। এখানে আমরা জানতে পারি যে মায়ার গত 5 মাস ধরে নিখোঁজ এবং শেষবার তাকে এরকমই একটি রেভ পার্টিতে দেখা গিয়েছিল। লুইস এই আশাতেই এখানে এসেছে যে হয়তো সে তার মেয়ের কোনো সূত্র খুঁজে পাবে। স্টেবিন এখনও ছোট, সে এই পরিবেশ বুঝতে পারছে না, কিন্তু সে তার বাবার সাথে আছে। উপরে কড়া রোদ, কিন্তু লুইস থামে না। সে একটি গ্রুপের কাছে যায় যারা মাটিতে বসে নেশা করছে। সে তাদের ছবি দেখায়, কিন্তু তারা নেশায় বুঁদ হয়ে আছে এবং লুইসকে ইগনোর করে। কেউ তাকে ভুল উত্তর দেয়, আবার কেউ তাকে দেখে হাসে, কিন্তু লুইস হিম্মত হারায় না। সে পাহাড়ের উপর উঠে দূর পর্যন্ত মানুষকে খোঁজার চেষ্টা করে। এরপর সন্ধ্যা হতে থাকে। লুইস এবং স্টেবিন ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই তাদের দেখা হয় এক দল রেভার্স গ্রুপের সাথে। এই গ্রুপে কিছু ছেলে ও মেয়ে আছে। এই লোকগুলো দেখতে কিছুটা আলাদা লাগছে। লুইস তাদের মায়ারের ছবি দেখায়। এদের মধ্যে একটি মেয়ে ছবিটির দিকে মনোযোগ দিয়ে দেখে। সে লুইসকে বলে যে সে হয়তো এই মেয়েটিকে দেখেছে, কিন্তু এখানে নয়। তারা জানায় যে মরুভূমির আরও ভেতরে, মরিটানিয়ার বর্ডারের কাছে আরও একটি সিক্রেট রেভ হতে চলেছে। এটি একটি অনেক বড় এবং শেষ পার্টি হবে। তারা বলে যে হতে পারে মায়ার সেখানে গেছে, কারণ ওই পার্টিটি খুব বিখ্যাত। এটি শুনে লুইসের মনে আশার আলো জাগে। তখনই সেখানে কিছু হট্টগোল শুরু হয়। পুলিশ এবং মিলিটারির গাড়ি সেখানে আসা শুরু করে। ঘোষণা করা হয় যে এই পার্টিটি অবৈধ এবং সবাইকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। সাথে রেডিওতে খবর আসে যে দেশে পরিস্থিতি খারাপ হচ্ছে। এই দেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মিলিশিয়া লোকজনকে সেখান থেকে বের করার জন্য জোর করে, কিন্তু রেভার্সদের সেই গ্রুপ পুলিশের কথা মানে না। তারা সিদ্ধান্ত নেয় যে তারা শহরে ফিরে যাবে না, বরং আরও সামনের দিকে মরুভূমিতে যাবে সেই সিক্রেট পার্টির জন্য। তারা তাদের দুটি বড় ভ্যানে উঠে বের হওয়ার প্রস্তুতি নেয়। লুইসও দ্রুত সিদ্ধান্ত নেয়। সেভাবে যদি মায়ার ওই পরবর্তী পার্টিতে থাকে, তবে তাকেও সেখানে যেতে হবে। লুইস তার পুরনো কম্প্যাক্ট ভ্যানে স্টেবিন এবং তাদের কুকুরকে বসায়। রেভার্সরা লুইসকে বোঝায় যে সামনের রাস্তা বিপজ্জনক এবং ওয়্যার জোন হতে পারে। তারা বলে যে তুমি ফিরে যাও, এটি বাচ্চার জন্য সঠিক জায়গা নয়। কিন্তু লুইস মানে না। সে বলে আমি আমার মেয়েকে ছাড়া যাব না। অবশেষে সেই গ্রুপটি রাজি হয় এবং লুইস তাদের পিছু পিছু গাড়ি নিয়ে রওনা দেয়। এরপর এই 3টি গাড়ি মরুভূমির জনশূন্য রাস্তায় চলতে শুরু করে। এখানে চারদিকে শুধু শুকনো এবং অনুর্বর এলাকা। এরপর আমাদের গাড়ির ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে স্টেবিন পেছনের সিটে তার কুকুরের সাথে বসে আছে। রেডিওতে ক্রমাগত যুদ্ধের খবর আসছে। খবর পাওয়া যায় যে বর্ডারে হামলা শুরু হয়েছে এবং পরিস্থিতি খুব নাজুক। কিন্তু এই মানুষগুলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের উদ্দেশ্য শুধু সেই পার্টি পর্যন্ত পৌঁছানো। রাস্তায় এরা এক জায়গায় থামে। রেভার্সদের গ্রুপ গাড়ি থেকে নামে। তারা নিজেদের মধ্যে কথা বলে এবং নেশা করে। লুইস তাদের থেকে একটু দূরে থাকে, কিন্তু তাদের সাথে খাবার এবং ফুয়েল শেয়ার করে। এখানে ডমিন নামে এক লোককে দেখানো হয়। ডমিনের পা কাটা। সে তার কাটা পা ব্যবহার করে পাপেট শোর মতো কিছু একটা করে এবং গান গায়। স্টেবিন এটি দেখে কিছুটা অবাক হয়। এই লোকগুলো অদ্ভুত কিন্তু খারাপ নয়। এখন এদের মধ্যে জেড নামের একটি মেয়ে লুইসের সাথে কথা বলে এবং তাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে আমরা সবাই কোনো না কোনো কিছুর সন্ধানে আছি, কিন্তু বাস্তবে জীবন্ত এরই নাম। এরপর সফর শুরু হয়। রাস্তায় একটি শুকনো নদী আসে যা তাদের পার হতে হয়। গাড়িগুলো খুব কষ্টে পাথুরে রাস্তা দিয়ে পার হয়। এখানে পরিবেশ খুব বিপজ্জনক দেখানো হয়েছে। না আছে পানি, না কোনো গাছ। এক জায়গায় রাতে ক্যাম্প করা হয় যেখানে সবাই একত্রিত হয়। রেভার্সরা এক ধরনের ড্রাগ নিচ্ছিল। সকাল হলে লুইস দেখে যে তার কুকুরটি খুব অদ্ভুত আচরণ করছে। সে বমি করছে এবং চলতে পারছে না। এরপর জানা যায় যে রেভার্সরা নেশা করার পর যে ময়লা ফেলেছিল, কুকুরটি ভুল করে তা খেয়ে ফেলেছে। তাদের বর্জ্যের নেশার প্রভাব ছিল বলেই লুইসের কুকুর অসুস্থ হয়ে পড়েছে।
এই কারণে লুইসের খুব রাগ হয়, কিন্তু সে কিছু করতে পারে না। সে গ্রুপের সাথে মিলে কুকুরের চিকিৎসা করার চেষ্টা করে। জেড এবং বাকিরা কুকুরটিকে পানি খাওয়ায় এবং তার যত্ন নেয়। এই ঘটনার ফলে লুইস এবং সেই গ্রুপের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা বাড়ে, কারণ তারা সবাই মিলে তার কুকুরকে সাহায্য করেছে। কুকুরটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সফর আবার শুরু হয় এবং এবার রাস্তা পাহাড়ি হয়ে যায়। রাস্তা খুব সরু এবং কাঁচা, একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। সামনের রেভার্সদের একটি বড় ভ্যানের টায়ার বালু এবং পাথরে আটকে যায়। গাড়ি আর সামনে যেতে পারছে না। সবাই গাড়ি থেকে নামে। লুইসও তার ভ্যান থেকে নামে। স্টেবিন এবং কুকুর লুইসের ভ্যানের ভেতরেই বসে থাকে। এখন লুইস এবং বাকিরা মিলে সেই আটকে যাওয়া ভ্যানটিকে ধাক্কা দিতে শুরু করে। তারা অনেক চেষ্টা করার পর ভ্যানটি গর্ত থেকে বের হয়ে যায়, যাতে সবাই খুব খুশি হয় এবং সেলিব্রেট করতে থাকে। লুইসও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তখনই লুইসের নজর পেছনের দিকে যায়। তার নিজের ভ্যান, যেটিতে স্টেবিন এবং পিপা বসে আছে, সেটি ধীরে ধীরে পেছনের দিকে গড়িয়ে যাচ্ছে। এটি দেখে লুইস ঘাবড়ে যায়। সে গাড়ির পেছনে দৌড়ায়। স্টেবিন ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু গাড়ি লক হয়ে গেছে। গাড়িটি দ্রুত পেছনে গিয়ে সোজা পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যায়। লুইস কিনারা পর্যন্ত দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গাড়িটি 1000 ফুট নিচে খাদে পড়ে চুরমার হয়ে যায়। একটি বড় বিস্ফোরণ হয়। গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। সেখানে পুরো নিস্তব্ধতা নেমে আসে। লুইস সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। সে পুরোপুরি ভেঙে পড়ে। সে চিৎকার করে, কাঁদে, কিন্তু নিচ থেকে কোনো আওয়াজ আসে না। স্টেবিন এবং তার কুকুর দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বাকি রেভার্সরাও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। যে ছেলের সাথে সে নিজের মেয়েকে খুঁজতে বের হয়েছিল, এখন সেই ছেলেও তার হাতছাড়া হয়ে গেল। এই দুর্ঘটনার পর লুইস মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। সে গভীর ট্রমার মধ্যে চলে যায়। সে গ্রুপের সাথে কথা বলা বন্ধ করে দেয়। গ্রুপের লোকজন নিচে গিয়ে বডিগুলো বের করার চেষ্টা করে, কিন্তু খাদটি খুব গভীর। তারা বুঝতে পারে যে আর কেউ বেঁচে নেই। তখন লুইস হঠাৎ উঠে দাঁড়ায় এবং কোনো দিক নির্দেশনা ছাড়াই মরুভূমিতে পায়ে হেঁটে চলা শুরু করে। তার কোনো হুঁশ ছিল না যে সে কোথায় যাচ্ছে। রোদ এবং গরম তার ওপর প্রভাব ফেলছে, কিন্তু তার কোনো পরোয়া নেই। স্টেফ এবং জেড তাদের গাড়ি নিয়ে তার পেছনে আসে। তারা তাকে থামানোর চেষ্টা করে। লুইস তাদের দূরে সরে যেতে বলে, কিন্তু তারা তাকে একা ফেলে যায় না। তারা জোর করে লুইসকে গাড়িতে বসায় এবং পানি পান করায়। লুইসের চোখে এখন আর কোনো আশা অবশিষ্ট নেই। মেয়ে নিখোঁজ এবং ছেলে মারা গেছে। রেভার্সদের গ্রুপ এখন সিদ্ধান্ত নেয় যে তারা আর ফিরে যেতে পারবে না, কারণ পেছনে যুদ্ধের এলাকা এবং তাদের কাছে ফুয়েল খুব কম। তাদের সামনেই এগোতে হবে কোনো লোকালয় বা সাহায্যের খোঁজে। রাস্তায় তারা একজন রাখালকে দেখতে পায় যে উট নিয়ে যাচ্ছে। এরা সাহায্যের জন্য গাড়ি থামায়, কিন্তু সেই রাখাল এদের অবস্থা দেখে কিছু না বলেই পালিয়ে যায়। এখন এই মানুষগুলো মরুভূমিতে একদম একা হয়ে গেছে। ধীরে ধীরে রাত হয়ে যায় এবং এরা এক জায়গায় থামে। পরিবেশ খুব ভারী এবং বিষণ্ণ। জেড দেখে যে সবাই, বিশেষ করে লুইস, গভীর শোকে আচ্ছন্ন। সে ভাবে এই শোক থেকে মুক্তি পেতে তাদের নিজস্ব একটা উপায় আছে, আর তা হলো মিউজিক। জেড তার গাড়ি থেকে বড় বড় লাউডস্পিকার বের করে। সে জেনারেটর স্টার্ট করে এবং মরুভূমির মাঝখানে উচ্চস্বরে টেকনো মিউজিক বাজানো শুরু করে। সে বাকিদের বলে যে তাদের নেশা করা উচিত, যাতে তারা এই কষ্ট ভুলে যেতে পারে। শুরুতে সবাই চুপ থাকে, কিন্তু কে সবাই তার কথা মেনে নেয়। এমনকি লুইসও এই অদ্ভুত পরিস্থিতিতে সামিল হয়। মিউজিকের আওয়াজ পুরো মরুভূমিতে প্রতিধ্বনিত হতে থাকে। এই দৃশ্যটি খুব অদ্ভুত। একদিকে মৃত্যুর শোক আর অন্যদিকে উচ্চ শব্দে মিউজিক। জেড, ডমিন এবং বাকিদের নিয়ে নাচতে শুরু করে। তারা চোখ বন্ধ করে দুলতে দুলতে মরুভূমিতে এদিক ওদিক হাঁটতে শুরু করে। মনে হচ্ছে যেন তারা অন্য কোনো জগতে পৌঁছে গেছে। লুইস শুধু তাদের দেখতে থাকে। তার মন এখনও সেই খাদে পড়ে থাকা ছেলের কাছেই আছে। জেড নাচতে নাচতে ক্যাম্প থেকে কিছুটা দূরে চলে যায়। সে নেশায় পুরোপুরি মত্ত। এরপর দেখানো হয় যে এলাকায় এরা আছে সেটি একটি পুরনো মাইনফিল্ড। যুদ্ধের কারণে এখানে মাটির নিচে ল্যান্ডমাইন পাতা রয়েছে, যা এই মানুষগুলো জানে না। জেড নাচতে নাচতে অজান্তে একটি ল্যান্ডমাইনের ওপর পা দেয়। মিউজিকের শব্দের কারণে কেউ কিছু শুনতে পায়নি। তখন হঠাৎ একটি তীব্র বিস্ফোরণ ঘটে, যাতে জেডের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে বাকিদের নেশা কেটে যায় এবং তারা সেই দিকে তাকায়। ডমিন, যে জেডের খুব ঘনিষ্ঠ ছিল, সে এটি দেখে পাগলপ্রায় হয়ে যায়। সে চিৎকার করতে করতে জেডের দিকে দৌড়ায়। বাকিরা তাকে থামানোর চেষ্টা করে, বলে যে ওখানে মাইন আছে, কিন্তু ডমিন কারো কথা শুনে না। সে দৌড়ে যায় এবং জেডের শরীরের কাছে পৌঁছানোর আগেই তার পা দ্বিতীয় একটি ল্যান্ডমাইনের ওপর পড়ে, যাতে ডমিনও মারা যায়।
মিউজিক এখনও বাজছে, যা এই দৃশ্যটিকে আরও ভয়াবহ করে তোলে। এটি দেখে বাকিরা স্তব্ধ হয়ে যায়। তারা ভয়ে নড়াচড়াও করতে পারছে না। তারা বুঝতে পেরেছে যে তারা মৃত্যুর ময়দানে দাঁড়িয়ে আছে। লুইস যে আগে নিজের ছেলেকে হারিয়েছে, সে এখন এই নতুন মানুষগুলোকেও মরতে দেখছে। পরের দিন সকালে দেখানো হয় যে জেড এবং ডমিনের শরীরের অংশ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেঁচে থাকা মানুষগুলো সেখান থেকে নড়ার সাহস সঞ্চয় করে। তারা খুব সাবধানে এক এক পা ফেলে সেখান থেকে গাড়ির কাছে ফিরে আসে। এখন তাদের কাছে আর কিছু অবশিষ্ট নেই, না কোনো আশা, না কোনো খুশি, না কোনো গন্তব্য। যে পার্টির জন্য তারা বেরিয়েছিল তা এখন অর্থহীন মনে হচ্ছে। লুইস তার মেয়ে মায়ারকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে হারাল তার ছেলে, তার কুকুর এবং তার এই নতুন সঙ্গীদের। শেষে আমরা লুইসকে দেখি, সে নিজেকে পুরোপুরি একা অনুভব করছে। তার চেহারায় এখন শোকের চেয়েও বেশি এক ধরনের শূন্যতা। এরপর লুইস গাড়িতে বসে এবং সে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অথবা হয়তো সেখানেই থেকে যাওয়ার। তা